এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 5:35 আর দেখো কি অবস্থা, চারিদিকে এত পরিমাণে কুয়াশা পড়ে আছে। এদিকে আমার শাশুড়িমাও ঘুম থেকে উঠে পড়লো আর আমার মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওই যে আমার শাশুড়িমার মতো, তবে আমার শাশুড়িমা আরও সকালে যেন ঘুম থেকে উঠে পড়ে, ধরতে গেলে একে। আমার মা বাড়িতে না রাত্রিবেলায় একদম রান্না করে কাজ শেষ করে রাখে, আমি যেভাবে রাখি, তারপরেও দেখবে পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে সকাল সকাল উঠে পড়বে। তো ওই যে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, তারপর গোবর ছিটা দেওয়া, একটু লেট করে উঠলেও কিন্তু হয়। এখন যেহেতু ঠান্ডার সময় না, শীত বলো গরম বলো বর্ষা বলো সব সিজনে মা একদম সকাল সকাল উঠে পড়বে। তো আমরা ঘুমিয়েছিলাম বিছানায় আর তোমাদের দাদাভাই নিচে শুয়েছিল। তো আমি আর মা তো এখন আগে উঠে পড়েছি। মার দেখে ঘুম ভেঙে গেল, মা বলছে উঠে যাবে। তো মা যেহেতু অসুস্থ, মা আবার উঠে কোথায় কি করবে, আর একা একা আমার ভালো লাগবে না, তাই সাথে আমিও উঠে পড়লাম। আমি তো অত সকাল সকাল উঠি না, কিন্তু ওই যে মা মেয়ের গল্প শুরু হয়ে গেল দেখো উঠে। তো এদিকে তোমার দাদাভাই নিচে ছিল, তোমার দাদাভাই এদিকে উপরে চলে গেলো ঘুমোতে, আর আমি আর মা তো এদিকে বসে এই যে বক বক করে যাচ্ছি, কত যে গল্প মা মেয়ের পড়ে আছে। তো এদিকে দেখো ঘড়িতে বাজে এখন 6:10। তো উঠেই তো আগে বাইরে গেলাম, চারিদিকটা তোমাদেরকে দেখালাম, এসে অষ্টিপুতিটা করলাম। তো এবারে ভাবছি না বিছানাটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপর না হয় রান্নাঘরে যাব, কারণ ওই যে মা সকাল সকাল উঠে পড়লো, তো এবারে মা ফ্রেশ হবে, তারপরে যে সকালের চাটা খাওয়া হবে, তো সেটাই করব। এখন তার বসে থাকলে হবে না, সকাল সকাল যেহেতু উঠে পড়েছি কাজ বাজগুলো সকাল সকালই শেষ করে নিই। দেখি বিকেলের দিকে আজকে একটু ঘুরতে বেরোতে পারি কিনা মাকে নিয়ে। মা তো বলছে একদিন থাকলো, তারপরে মা বলছে চলে যাবে, মার নাকি ভালো লাগছে না। কি বলতো, আমাদের বাড়িতে তো আমরা এই যে বাড়ির মধ্যে থাকি, কোথাও বের হই না, সেই যার যার ঘরে সেই রকম। আর আমাদের এখানে তো ওই যে এই বাড়ি থেকে ওই বাড়িতে সবার সাথে গল্প, আরেকজন বাড়ির লোকজন আবার আমাদের বাড়িতে আসবে এরকম, কিন্তু এখানে তো এরকম নেই। মার জন্য একদমই ভালো লাগছে না, তার উপর শরীর অসুস্থ, বা তারপর বাবু ওইদিকে বাড়িতে একা কি করছে না করছে, খাওয়া টাওয়া সমস্ত কিছু নিয়ে যেন মার টেনশন, মা যেন এদিকে আরও অসুস্থ হয়ে যাচ্ছে টেনশন করতে করতে, কতবার না যেন বলছে বাড়ির কথা। তা আমি তো জোর করে বলছি না আজকে থাকো কালকে থাকো এরকমটা বলছি। কালকে আবার মাকে আগরতলায় নিয়ে যাবো, ওই যে মাথার একটা সিটি স্ক্যান করার আছে, ওইটা আবার আগরতলায় করাতে লাগবে। রক্তের পরীক্ষাগুলো তো হয়ে গেছে আমাদের তেলিয়ামুড়াতেই, তো আরেকটা যে স্ক্যানটা ওইটা আবার আগরতলাতে গিয়ে করাতে হবে। তো মাকে বলছি আজকে বিকেলের দিকে একটু ঘুরতে বেরোবো, কালকে তো গিয়েছিলাম মাসুদের ভাইয়ের বাড়িতে, ভাবছি বিকেলের দিকে একটু অন্য জায়গায় ঘুরতে বেরোবো। মা তো আর আমার বাড়িতে আসে না, ওই যে বিয়ের পর বলেছিলাম তোমাদেরকে একটা রাত্রি ছিল, আর কিন্তু ছিল না। আর এখন তো অসুস্থ থাকায় ডক্টর দেখাবে বলে কিন্তু আসলো। এমনিতে অসুস্থ হওয়ার আগে কি করতো বলো তো, ওই যে পুজো পার্বণ বা কোনো একটা অনুষ্ঠান হলে এমনিতে আসতো, আবার পুজো পার্বণের সময় কাপড় চোপড় দেওয়ার জন্য তখন কিন্তু মা আসতো, এসে কিছুটা সময় থাকতো, তারপর আবার চলে যেত। ওই যে পা কোমরের জয়েন্ট ছুটে গিয়েছিল, অপারেশন লাগলো, তারপর থেকে তো একদম 3 মাস পুরো বিছানায় ছিল। তারপর নতুন করে আবার হাঁটতে শেখা সমস্ত কিছু, কারণ 3 মাস যেহেতু বিছানায় ছিল আর আলাদা একটা স্টিক লাগানো, তো হাঁটতে তো আর পারতো না। তারপর গিয়ে 3 মাস পরে গিয়ে ওই যে একটু করে হাঁটতে পারতো। তো এখন হাঁটা চলা সবই ঠিক, কিন্তু মার শরীরটা এত পরিমাণে দুর্বল, ডাক্তার তো সেদিন বলে দিয়েছিল মার শরীরের সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো নাকি কম, এগুলো কমের জন্য মনে হচ্ছে মার এরকমটা হচ্ছে। তারপরেও ফাইনাল রিপোর্টটা পাবো গিয়ে ওই যে রবিবার দিন আবার ডক্টর দেখাবো, তখনই যা বলার বলবে। উনি তো ওষুধ দিয়ে দিয়েছে, তারপর রিপোর্ট দেখাবার সমস্ত কিছু ওষুধটা দেবে, বলছে এই জন্যই নাকি এরকমটা হয়েছে। ওই যে শরীরটা নাকি সোডিয়াম পটাশিয়াম কমলে নাকি আমাদের শরীর এত পরিমাণে দুর্বলটা হয়ে যায়, কোনো কিছু যেন মার ভালো লাগে না। না হলে না আমার মা কিন্তু এই যে আমাকে দেখতে আমি তো বেশি চিকনও না মোটাও না, আমার থেকেও মা কিন্তু ফেটি ছিল। তাহলে বুঝো কতটা শরীরটা ভেঙে গেছে, কি অবস্থা হয়ে গেছে শরীরটা মার। তো সেই না মনে হচ্ছে ওই যে একা একা থাকে, তো মা ঠিকঠাকভাবে খেতে চায় না। ঘরের জিনিসপত্র থাকবে, ফল বলো বা রান্নার আয়োজন বলো, যে কোনো জিনিসপত্র মা না খাওয়ার কোনো কিন্তু ভাত ছিল না। আগে যখন যেটা আমার মন যেত তখনই নিয়ে খেত, কিন্তু এখন আমার বিয়ের পরও ঠিকঠাক ছিল, অপারেশনের পর থেকে না, তারপর 2 বছর ভালোই ছিল, এখন জানি কি হয়েছে কোনো কিছু খেতে মন চায় না, রুচি জিনিসটাই নাকি মার নেই। ঘরে খাবার পরে থাকে কিন্তু খায় না, নিজে নিয়ে যে খাবে এটা হয় না। ওই একজন ঘরে কেউ থাকতো মাকে খাবারটা দিত, তাহলে কিন্তু খাবে। ওই আমরা যখন বাড়িতে যাই তখন দেখবে রান্না বান্না করছি, এটা ওটা দিচ্ছি, তখন খাচ্ছে, কিন্তু নিজে নিয়ে যে খাবে ওটা আর মার হচ্ছে না। তো নিজে একা একা থাকে, নিজের যতটুকু ইচ্ছে হয় ততটুকু খেত, এই করে না শরীরটা পুরো একদম দুর্বল হয়ে গেছে। আর দেখবে বেশি অসুস্থ হয়ে গেলে শরীর সুস্থ করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, আর একটু কিন্তু যত্ন আত্মেরও প্রয়োজন হয়। কিন্তু মা তো আবার বলছে এখানে থাকবে না। আমি ভেবেছিলাম ডক্টর দেখাতে যেহেতু এখানে আসলো, একদম 15-20 দিনের মতো এখানে থাকবে, তারপর মাকে একটু সুস্থ করে তারপর না হয় বাড়িতে পাঠাবো। তো বাবু এদিকে একটু কষ্ট করে না হয় ম্যানেজটা করে নেবে। কিন্তু কি বলতো, মার তো এদিকে ঠিকঠাক ঘুমও হচ্ছে না, ঠিকঠাক ইয়েও হচ্ছে না। ওই যে বাড়ির টেনশন, বাবু এদিকে একা একা বাড়িতে কী করছে না করছে, বললাম না কোনোদিনও মা বাড়ি একা ফেলে না, ওই যে ঘুরে বেড়ানো ওইটা কিন্তু কোনোদিনও করিনি। আমার বিয়ের আগে
তখন তো বাড়িতে আমি, বাবু, তারপর ঠাম্মাও আসতো। তো তখন কিন্তু আমার মা গিয়ে আমার বোনের বাড়িতে, ওই যে আমার বোনের ছেলে শরীর ভালো না থাকলে বা বোনের বাড়িতে তখন 1 দিন 2 দিন 3 দিন এরকম ছিল মাঝে মাঝে গিয়ে। কিন্তু এখন তো একদম বাড়ি একা হওয়াতে আমার বিয়ের পর থেকে বাড়ি থেকে আর বেরোতেই পারতো না। তারপরেও আমার মা না একটু বেরোনো টেরোনো একটু কমই করেছিল। যখন দরকার লাগতো অনুষ্ঠান তখন কিন্তু যাবে, গিয়ে আবার চলে আসবে। ওই যে রাত্রি থেকে ইয়ে করা ওইটা কিন্তু করতো না। তারপরও আমার বিয়ের আগে আমি বাড়িতে থাকাতে তখন গিয়ে মা বোনের বাড়িতে কিন্তু 1-2 দিন বেরিয়েছিল। কিন্তু এখন তো আর হচ্ছে না এটা। আর এখন তো অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় নাকি মার কোথাও ভালো লাগে না। তো সেই দেখো এবার আমি এদিকে সবজি কাটছি আর এদিকে এই মার সাথে কথা বলছি। তো আজকে দিকে আবার রক্তের পরীক্ষাটাও করাতে নিয়ে যাব। ওই যে ফাইনাল রিপোর্টটা মানে কালকে তো স্ক্যানটার জন্য নিয়ে যাবো, আর আজকে হলো গিয়ে রক্তের পরীক্ষাটা হবে। তোমাদের তখন আমি যেন কি বলেছিলাম। তো এদিকে সবজিটা কেটে রাখছি যাতে ঝটপট করে এসে রান্নাটা বসিয়ে দিতে পারি। এখন ভাতটাও রান্না করে নেব, কারণ ওই যে মা রক্তের টেস্টটা না এখন একটা দিয়েছে আর বলছে আবার খাবারের পর ওই আরেকটা করবে। এটা হলো সুগার টেস্টের ইয়েটা দেবে, কারণ মার তো এমনিতে সুগার বলো প্রেশার বলো এরকম কোনো কিছুই এর সমস্যা হয়নি। তো এখন যেহেতু শরীরটা বেশি খারাপ, তো ডক্টর অনেকগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছে, অনেকগুলো বলতে পারো, একদম কিডনি থেকে ধরে লিভার থেকে মানে সব কিছুর একদম পরীক্ষা দিয়ে দিয়েছে। এটাই ভালো হয়েছে, একবারে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হোক, সেটাই কাজ দেবে। না হলে আজকে একটা পরীক্ষা করলাম, কালকে আবার 1 মাস পর বলবে আরেকটা করার জন্য, সেই নিয়ে তো আরেক সমস্যা। একদিকে পরীক্ষাগুলো আগে হয়ে যাক, তারপর দেখে শুনে ডক্টর মশাই না হয় বুঝে শুনে ওষুধটা দেবে। তো এদিকে তো সুগারের তো পরীক্ষাগুলো লাগে মানে খাওয়ার 2 ঘন্টা পর আবার দিতে লাগে। তো তাই জন্য ভাবছি যে না ভাতটা এখন বসিয়ে দিই, মা এসে যাতে আবার সাথে সাথে খাবারটা দিয়ে দিতে পারি। তারপর ইয়েটা করব, এই মানে আবার 2 ঘন্টা পর মাকে আবার নিয়ে যাব। তো এখন তো একবার নিয়ে যাব, তাই জন্য দেখো তাড়াহুড়ো করে কিন্তু আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে তোমার দাদাভাইকেও ঘুম থেকে ডাক দিয়ে দিলাম, ঘুম থেকে যেন উঠে পড়ে। এদিকে মার তো চা টিফিন কোনো কিছু করা হয়নি, যেহেতু রক্তের মানে টেস্ট করানো হবে, তো কোনো কিছু তো আর খাওয়া যাবে না, খালি পেটে করতে লাগবে। আবার আরেকটা ওই যে খাওয়ার পর 2 ঘন্টা পর আবার আরেকটা করাবে। একদম সমস্ত কিছু না টেস্ট করানো হচ্ছে মায়ের, একদম লিভার বলো কিডনি বলো সমস্ত কিছু ডক্টর লিখে দিয়েছে পরীক্ষা করানোর জন্য। মার তো এমনিতে সুগার বলো প্রেশার বলো বা ইউরিক অ্যাসিড এগুলো সমস্যা কোনোদিনও হয়নি, তারপরেও ডক্টর দিয়ে দিয়েছে, শরীরটা যেহেতু এতটা অসুস্থ। তো দেখা যাক কি হয় কি না। তো আজকে যেহেতু খালি পেটে করাতে হবে, মাকে এখন কোনো কিছু দিতেও পারছি না। মা তো সকাল সকাল উঠে না, কোনো কিছু একটা কিন্তু মুখে দিয়ে হাত মুখ ধুয়ে, কিন্তু এখন তো দিতে পারছি না, ওই যে রক্তের রিপোর্টটা করাবে। আর তোমাদের দাদাভাইকে কবে থেকে আমি বলছি টেস্ট করিয়ে নিতে, ইউরিক অ্যাসিড সুগার এগুলো একটু টেস্ট করাতে বলছে, করবে তো এই করে না করা হচ্ছে না। তো আজকে যেহেতু মাকে নিয়ে যাবে, সাথে তোমাদের দাদাভাইকেও বললাম করিয়ে নিতে। আর এদিকে দেখো মানে সুগার টেস্টও ডক্টর দিয়ে দিয়েছিল। তো সুগার টেস্ট তো খাওয়ার মানে আগে একটা মানে ইয়েটা করবে, আবার খাওয়ার 2 ঘন্টা পরে কিন্তু আরেকটা করবে। তো ভাবলাম যদি এখন রান্নাটা আমি করে যাই, এসে সাথে সাথে খাবারটা দিয়ে দিতে পারবো, না হলে আবার টেস্টটা করাতে কিন্তু অনেকটা সময় লাগবে, ওই যে 2 ঘন্টা পর খাওয়ার। তো তার জন্য দেখো এদিকে আমি লাই শাকটা এখন বসিয়ে দিলাম, লাই শাকটা এদিকে হয়ে যাক। আর এদিকে তো আমি দেখলে রেডিও হয়ে গেলাম, রেডি হয়ে কিন্তু এটা করছি। তো এই যে দেখো মা মেয়েতে এখন কিন্তু বেরিয়ে পড়লাম, তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই টোটোতে উঠে পড়লো, এবার আমরাও এখন টোটোতে উঠে পড়বো। আর এই যে দেখো চারিদিকের কুয়াশা কিন্তু এখনও কাটেনি, এখন ঘড়িতে বাজে 7:20 মতো। দেখো কি পরিমাণে কুয়াশা হয়েছে রাস্তার এই জায়গাটা তো দেখতে পাচ্ছ, আর মানে ব্রিজের ওই সাইডটা তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয়ে আছে। আর এই যে দেখো মা মেয়েতে টোটোতে উঠে পড়লাম, আর তোমাদের দাদাভাই সামনে বসলো, আর দেখো চারিদিকের অবস্থা কি পরিমাণে যে কুয়াশাটা পড়েছে, দেখো কি অবস্থা। যাই হোক এদিকে দেখো আমাদের বাড়ি থেকে কাছেই, বেশি একটা সময় না। তো এদিকে এই যে চলে আসলাম টেরাসার মধ্যে। তো এখানে কিন্তু ওই যে রক্তের টেস্টটা করানো হবে। তো এই যে এখন ভেতরে যাচ্ছি, আমি আর এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। আমি মানে রক্তের টেস্ট করলে তখন কিন্তু আরেকটার মধ্যে করাতাম, এটা নাকি আমাদের এখানে নতুন করানো হয়েছে। নতুন বলতে কি অনেকদিন হয়ে গেছে, মানে আমি কোনোদিন এটার মধ্যে আসিনি। তো এই যে দেখো এবারে আরও দেখছি এসে আরও 1-2 জন বসে আছে, ওনারা আবার টেস্ট করাচ্ছে। আর এই যে দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখতে কতটা ভালো লাগছে, কি ভালো লাগছে না, এসেই যেন আমার চোখ পড়লো ঠাকুরের প্রতি। তারপর এদিকে দেখো গণেশ ঠাকুরকেও দেখতে কতটা ভালো লাগছে। আর দেখো উনি একজন বসে আছে রিপোর্টটা করাতে, মানে টেস্ট করানো হচ্ছে, রক্ত দেওয়া হচ্ছে। তারপর মা এদিকে দিয়ে এদিকে দেখো বাড়িতেও চলে আসলাম। আর এদিকে তোমার দাদাভাই আর মাকে খেতে দিয়ে দিলাম। ওই যে তোমার দাদাভাইও তো করাবে, টেস্ট করাবে, তোমার দাদাভাইকে বললাম একবার তো দিয়ে দিল, এখন আবার খাওয়ার 2 ঘন্টা পর আবার গিয়ে দেবে। তো এদিকে ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে কিন্তু 2টা বিস্কিট মুখে দিয়ে নিয়েছি। সকালে যেহেতু মাকেও কোনো কিছু খেতে দেয়নি, ওই যে রক্তের পরীক্ষাটা করাবো বলে, আর আমিও না কোনো কিছু আর খাইনি কাজের তাড়াহুড়োর চাপে। তো এদিকে দেখো ডাস্টবিনের মধ্যে সমস্ত কিছু ফেলে দিয়েছি, ওই যে সবজিপাতিগুলো কাটলাম ওগুলো ফেলে দিয়ে এবারে দেখো শুকনো লঙ্কাগুলো এখানে নিয়ে নিলাম। শুকনো লঙ্কারও যে কী দাম বাপরে বাবা, এখানে নাকি 75 শুকনো লঙ্কা নিয়েছে। তো যাক অনেকটা দিন আমার চলে যাবে। আমার না শুকনো লঙ্কা প্রায় তরকারির মধ্যে দেওয়া হয়, ওই যে মাংসের মধ্যে দেওয়া হয় বা কোনো কিছু একটা বাটা করলাম তখনও আমি কিন্তু শুকনো লঙ্কাটা দিই। তো এগুলো রোদে দিয়ে দেবো।
একটু বাদে দেবো, এখন দেবো না, এখনও ভালোভাবে ঠিকঠাকভাবে রোদটা উঠেনি, মানে আমাদের এখানে আসেনি। রোদ তো উঠে গেছে, মানে আমাদের উঠোনটার মধ্যে এখনও আসেনি। তো এদিকে দেখো এবারে রান্নাটা একদিকে হচ্ছে, আরেকদিকে আমি এখন ওই যে কাজগুলো করে নিচ্ছি। এদিকে বাসগুলো তরকারিটা বসিয়ে এই যে দেখো আমার মশলাদানি টানিগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, এগুলো একদম ধুলো করে আছে। তো মা এদিকে এখন একটু শুয়ে রইলো, মাকে বললাম একটু শুয়ে থাকতে, ওই যে শরীরটা দুর্বল, তো একটুখানি হাঁটলেই যেন মার শরীরটা পুরো অসুস্থ হয়ে যায়। তো এদিকে মা এখন শুয়ে রইলো আর আমি দিকে কিন্তু এই কাজগুলো এখন করে নিচ্ছি। তো আবার তো 2 ঘন্টা পরে যাব, তো একদম মার আবার টেস্ট করতে করতে সেই 11টা। আর তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে কিন্তু দোকানেও চলে গেছে, তোমার দাদাভাই আবার দোকান থেকে চলে যাবে, আর আমি আর মা এদিকে এখান থেকে চলে যাব। তো এদিকে দেখো এবারে ওই যে মশলাদানি দিয়ে এটাকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার গ্লাস রাখার র্যাকটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো এই 2টা দিন যেন আমার কীভাবে যে কাটছে, ওই যে মা বাড়িতে আছে সেই যে কি একটা মজা করে কাটছে, মার সাথে গল্প আড্ডা, সেই জন্য আর একা রাখছে না, কতটা যে ভালো লাগছে। তোমরা তো আমার পাশে আছো, যখন থেকে ভিডিও করি তখন থেকে নিজেকার একা মনে হয় না। ওই যে তোমরা আমার ক্যামেরার উপরে আছো, আমাকে দেখছো, তো আমি যখনই ক্যামেরাটা মানে মোবাইলটা অন করে রাখি তখনই মনে হয় যে তোমরা আছো। আর এখন তো মা বাড়িতে আছে, সেই যে মার সাথে কত কথা বলা গল্প, বাড়িতে যখন যাই তখন তো মায়ের সাথে ইয়ে হয়, কিন্তু এইভাবে তো মার মানে তোমাদের বললামই যে মা এসে কোথাও মানে ঘুরতে টুরতে আসে না। আর আমার বাড়িতে বিশেষ করে কমে মানে আসা হয়েছে, একবার শুধু এসেছিলো, আর এখন তো অসুস্থ হওয়াতে একদমই আসতে পারে না। তো সেই মানে ওই ইয়েটা তো একদম পুরো খালি হয়েছিল, মা মানে আসছে না। সবারই দেখে ইচ্ছে হয় যে না মেয়ের বাড়িতে মা আসবে, গল্প করবে, কোথাও ঘুরতে যাওয়া, সেই এটা তো আমার আর পূর্ণ হতো না, খালি ছিল 2 দিন যাবত। তো যাক 2 দিন যাবত মা থাকাতে সেই মনের ইচ্ছাটা যেন একটুখানি হলেও পূর্ণ হয়েছে, খালি জায়গাটা যেন একটুখানি হলেও মানে ভরা হয়েছে। যাই হোক মার সাথে দিকে গল্পও করছি, আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলোও করছি। মা শুয়েছিল, তো এই যে 5 মিনিট মতো শুয়েছিল, আবারও এসে রান্নাঘরে এসে বসলো, মানে আমি এদিকে কাজ করছি, তো মা আমার সাথে এদিকে কথাও বলছে এখন শুবে না, একটু বাদে গিয়ে আবার নাকি শুয়ে থাকবে। তো এদিকে দেখো এই যে এই র্যাকের সমস্ত কিছু নামিয়ে র্যাকটাকে একদম মুছে আবারও এই কুটোকাটিগুলো জায়গা মতো রেখে দিয়েছি। এবারে র্যাকের নিচটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো যতই কাজ থাকুক না কেন, কিন্তু ওই যে ঘর দূর পরিষ্কার করা, এটা যেন আমার একটু একটু করে প্রতিদিন করতেই লাগবে, না করলে যেন আমার হয় না। এই কাজগুলো যদি ফেলে রাখি কালকে তো আর ঘরের কোনো কাজই করতে পারবো না। কালকে একদম সকাল সকাল বেরোতে লাগবে, 7টার সময় বেরোতে হবে আমাদের এখান থেকে। তো আমাদের এখান থেকে আবার যেতে লাগে 1.5 ঘন্টার মতো। তো এদিকে মার পরীক্ষার টাইম দিয়েছে 9টা, তো 9টার জায়গা না হয় 10টা বাজবে, এরকমটা হবে। তো 7টার সময় তো আমাদের বেরোতে হবে। তো কালকে তো আর ঘরের কোনো মানে কাজকর্ম আর করতে পারবো না, আর রান্নাবান্নারও কোনো ইয়ে থাকবে না, কারণ সকাল সকাল তো বেরোবো, এত সকালবেলায় কেউ খাওয়া দাওয়াও করবে না, এমনিতে টিফিন করা হয়ে যাবে। তো সেই কালকের কাজগুলো মানে তো আর করতে পারবো না বলে আজ কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে সিলিন্ডারটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে ওই যে এই সাইডটা একদম ভালো করে মুছে নিচ্ছি। ড্রেসটা আর খুললাম না, সে তো আবার 2 ঘন্টা পরে যাব, তো এখন আবার ড্রেস চেঞ্জ করা, তারপর আবার এদিকে রান্না করে সে কাজগুলো করা, এখানে আমার অনেকটা সময় চলে যাবে। 10টা মিনিট যদি আমার হাত থেকে যায় 10টা মিনিটই চলে যাবে। আর কি বলো তো, আমি এইভাবে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, এক তো মানে রক্তের ইয়েটা করাতে লাগবে ইয়ের মধ্যে, এই 11টার মধ্যে। আরেক হলো গিয়ে ওই যে মা বাড়িতে আছে, বিকেলে একটু ঘুরতে বেরোবো, তারপর ওই যে যতটা সময় আমি কাজ করে একটু গুছিয়ে নিতে পারবো, মার সাথে একটু গল্প করতে পারবো, সেই ইয়েটা যেন করছি। তো মা এদিকে এই যে আমার সামনে কিন্তু বসে আছে, আমি এদিকে কথাগুলো বলতো মানে মার সাথে বকবক করছি, আর এদিকে কিন্তু তোমাদের সাথে ওই যে কাজগুলো শেয়ার করছি। তো এদিকে মা আবার বলছে যে ভিডিওর কাজ হয়েছে কি না, এরকমটা বলছে, কারণ মা তো আর এরকম সামনে বাড়িতে গেলে দেখে আমি কিভাবে কি করি, কিন্তু অত কাজ টাজ তো আর ওই যে আমার ঘর দূর ক্লিন করা, তখন তো বাড়ি থেকে আর অতটা ইয়ে থাকে না, রান্নাবান্নার দিকে বেশি এটা থাকি। ঘর দূরও পরিষ্কার করি, কিন্তু সমস্ত কাজ বাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ওই যে ক্যামেরা স্ট্যান্ড নেই না। তো মা আজকে একদম ঠিকঠাকভাবে দেখছে। তো এদিকে দেখো মার সাথে কথা বলছি, আর এই যে বললাম কাজগুলো করে নিচ্ছি। এদিকে আমার রান্নাবান্নাও শেষ, এবারে গ্যাসটা মুছে নিলে বেশ, গ্যাসটা মুছে নিলে আমার রান্নাঘর পুরো পরিষ্কার। তো আজকে একদম মূলা বটি রান্না করেছি, আমার মার খুব ফেভারিট, জানি না মা আজকে খেয়ে কতটা মানে টেস্ট পাবে। মানে মূলা বটিটা খুব ভালোই লাগে, আমারও খেতে খুব ভালো লাগে। তো আজকে মূলা বটি রান্না করেছি ধনেপাতা দিয়ে। আর এদিকে দেখো ডক্টর দেখাতে গিয়ে ওইখান থেকে আবার লাকি ব্যাম্বু নিয়ে এসেছি 2টা, ওইখানে দেখলাম কত সুন্দর হয়ে আছে। তো তাই ভাবলাম যে ইয়েটা না করলে না হয়, নিয়ে আসবো 2টা। তো বলাতে উনি বলছে নিয়ে নিতে, তো তাই জন্য দেখো 2টা নিয়ে আসলাম। একটা ছোটো, এটা ঘরে লাগিয়ে দেবো, আর বড়টা বাইরে লাগিয়ে দেবো ভাবছি। তারপরে এই যে দেখো এদিকে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, বেরিয়ে পড়লাম। ওই যে আরেকবার রক্তটা দেওয়া হবে। আর এইবারে দেখো নীল আকাশটা দেখতে কতটা ভালো লাগছে, আর কি পরিমাণে যে জামটা লাগলো। এদিকে কিন্তু রক্ত টেস্ট করিয়ে আমরা কিন্তু এবারে চলে আসলাম, মানে রক্তটা দিয়ে কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক এদিকে দেখো বাড়িতে চলেও আসলাম। এবারে সোফাগুলোকে একটু গুছিয়ে রাখবো। মা আবারও এসে একটু শুয়ে রইলো, ওই যে একটু গেল তো, আর মার যেন একটু শরীরটা দুর্বল দুর্বল লাগছে, এমনিতে তো দুর্বল, আরও একটুখানি যেন মানে কোথাও গেলেই শরীরটা একদম পুরো দুর্বল হয়ে যায়। আর তো তার জন্য দেখো মা এদিকে আবার শুয়ে রইলো, আমি বললাম শুয়ে থাকো, আর আমি এদিকে কাজগুলো করে নিই,
একটু বাদে গিয়ে স্নানটা না হয় করবে, এখন স্নানটা করতে লাগবে না। তো তাই জন্য দেখো আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। এই যে সোফা টোফাগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে তারপর বাইরেটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ, আর এখন আর মুছবো না। কেন বলো তো, মানে এমনিতে তো আমি একদিন পর পর মুছি, আর এখন যেহেতু মা ঘরে আছে তো সেই এখন ভিজা করে আমি করবো, মা আবার পাটা দিয়ে যদি মানে পড়তে পারে সেই তো আবার আরেক কেলেঙ্কারি। তাই জন্য এখন আর ঘরটা আমি মুছবই না, থাকবে কালকে পরশুর দিন না হয় ঘরটাকে মুছবো। তো এখন আর মুছলাম না। তো এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো এবারে রোদে দিয়ে রাখলাম, তখন আর রোদে দেওয়ার কথা ভুলেই গেছি। তো এবারে শুকনো লঙ্কাগুলো এই যে রোদে দিয়ে দিলাম। তো খানিকটা সময় রোদ লাগুক। আর এদিকে দেখো মা এদিকে স্নান টানও করে নিয়েছে। এবারে মাকে একটা আপেল আর একটুখানি খেজুর দিয়ে দিলাম ধুয়ে। তো মা এদিকে এটা খাক, আর এদিকে আমি এখন ওই যে বাথরুমে কিছুটা কাপড় ভিজিয়েছিলাম, মার স্নানের কাপড়, তারপর আমারও কাপড় চোপড় আছে, তো এগুলো একটু ধুয়ে দিচ্ছি। এগুলো মেলে দিয়ে তারপর আমি যাব স্নান করতে। তো মা এদিকে তো স্নান টান করে নিয়েছে। তো এদিকে মাকে আমার পানটাও দিয়ে আসলাম। মা তো এদিকে আবার পান খেতে পছন্দ করে। তো পানটা দিয়ে এসে আমি কিন্তু এদিকে ওই যে আমার কাপড় টাপড়গুলো মেলে দিচ্ছি। তো মাকে আমি না করে দিয়েছিলাম, যখন আসবে বলেছিল তো মা চলে যাবে, আর আমি বলেছিলাম যে কাপড় এমনি তো আনতে লাগবে না, যদি থাকার হয় আমার এখান থেকে পড়তে পারবে। আর এখনও তো ঠিক নেই থাকবে কি থাকবে না, কারণ ডক্টরের কথার উপর তো বেশি করে থাকবে। তো সে তো পরীক্ষা টেস্ট করতে দেওয়া হয়েছিল বলে কিন্তু থাকলো। তো এদিকে দেখো তাই আমার কাপড় চোপড়ে মাকে দিলাম পরতে। তো এদিকে দেখো এবার এই যে কাপড় চোপড়গুলো ওই যে ধুয়েছিলাম এগুলো এবার মেলে মেলে দিচ্ছি। আর আমি যে এখন গায়ে দিয়ে রাখলাম ওইটাও আবার একটু সাপ দিয়ে কেচে দিতে লাগবে। ওই যে এটা পরে সমস্ত কাজ বাজ করলাম, তো শুধু আসা যাওয়া হতো, একটু মেলে দিলে মানে রোদে মেলে দিলে হতো, কিন্তু এটা পরে কাজ টাজ করলাম, একটু সাপ না দিলে হবে না। তো এদিকে দেখো শাড়ি কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে। আর আমার নাইটি ফাইটি ওগুলো ছিল, ওগুলো মানে আগের ওই যে সকালবেলায় যে ড্রেসটা পরার পর আর এটা পরলাম না, তো নাইটি ফাইটি ওগুলো ধুয়ে নিয়েছি। আর বেশ কিন্তু রোদটাও দিয়েছে। এদিকে স্নান করে এসে দেখো আমি এবারে পুজোটাও দিয়ে নিলাম। এই যে দেখো আজকে ঠাকুরকে আপেল দিয়ে পুজোটা দিলাম। এই যে একদম ফুল টুল দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি। যাই হোক এবারে আমি পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে ঝটপট করে এদিকে থালা বাসনগুলোও কিন্তু মেজে নেব। তো দেখো আমার গোপাল ঠাকুরকে কি ভালো লাগছে না দেখতে, একদম রাজবেশে যেন সেজে বসে আছে। তারপরে এদিকে পুজো টুজো দিয়ে অনেকটা সময় রেস্ট করলাম, টিভি দেখলাম। তারপরে এই যে দেখো এবার আমার শাশুড়ি মা আমার মা আমি মিলে যাচ্ছি এখন ঘুরতে, আমাদের তেলিয়ামুড়ার গিলাতুলির শিব মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে। আমি প্রায় 2 বছর আগে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা অনেকবারই গিয়েছিল। তো আমার মার তো আর দেখানো হয়নি, মা তো আসে না, দেখাবো কী করে বলো। তো সেই তাই জন্য ভাবছি মাকে ওইখানে নিয়ে যাই। এটা আবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো তোমার দাদাভাই একটা টোটো রিজার্ভ করে দিয়ে দিল। তো বলেছিল মানে আমাদের এখানকার মন্দিরগুলো, তারপর ওই যে গিলাতুলের মন্দিরটা ওইটা যেন আমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তোমার দাদাভাই তো দোকানে, যেহেতু আমাদের এখন অগ্রহণ মাস চলছে, বিয়ের সিজন। আর এই যে দেখো এদিকে মন্দিরে চলেও আসলাম। ফার্স্ট হলো গিয়ে শিব ঠাকুরের মন্দির, তারপর হলো রাধাকৃষ্ণের মন্দির। তো এদিকে দেখো ওই পাশে আবার দোকান টোকানও আছে, অনেকটা বড় জায়গা নিয়ে, কিন্তু ফুলের বাগান টাগান খুব সুন্দর কিন্তু এই যে ইয়েটা। তো এদিকে দেখো এখানে হোমযজ্ঞ করা হয়। এই যে দেখো এই যে ইয়েটা। তো এবারে যাবো এখন মন্দিরে গিয়ে ঠাকুরকে এখন প্রণাম করি। দেখো শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী শিব মন্দির। আর এই যে দেখো মন্দিরে চলে আসলাম, মার কাছে এখন আমার ব্যাগটা দিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা এখন প্রণামী দিচ্ছে। আর এই যে দেখো শিব ঠাকুর, আর এখানে শিবলিঙ্গও আছে। যারা আবার অনেকে আবার শিব চতুর্দশীর সময় এসে শিব ঠাকুরকে স্নানও করে এখানে এসে। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বলে না এখানে এসে আমরা স্নান করাতে পারি না, বেশ অনেকটা দূর, কিন্তু আসতে যেতে তো প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। তো এদিকে দেখো শিব ঠাকুর গণেশ ঠাকুর রাখার কি ভালো লাগছে না। তো যাক ঠাকুরও প্রণাম করা আমাদের হয়ে গেছে। এবারে যাবো যে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখার জন্য। তো মাকে এদিকে আমি এই সাইডটা একটু দেখিয়ে নামাচ্ছি। কেন বলো তো, টাইলস লাগানো, তো মা যদি একটু না পা পিছলে তাহলে তো সে মার এমনিতেই মানে আলাদা করে একটা স্টিক লাগানো, তো সে যদি আবার একটু অসুবিধা হয় বেশ। আর এই যে দেখো গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখতে কি ভালো লাগছে না। ঠাকুর মন্দিরে আসলে যেন মনটা এমনিতে যেন পুরো শান্তি হয়ে যায়। আর মাকে নিয়ে আসলাম, শাশুড়ি মাকে নিয়ে, তো সেই যেন বেশ মনটা ভালো লাগছে। আর এদিকে দেখো এই যে রাম লক্ষ্মণ সীতা কি ভালো লাগছে যে দেখতে, প্রাণটা যেন পুরো জুড়ে যাচ্ছে। আর এই যে দেখো এখন প্রায় সন্ধ্যা হতে চললো। আর এই যে চারিদিকটা হলো ফুলের বাগান, এখানকার ফুল নিয়ে না ঠাকুর পুজো দেওয়া যায়, অতটা ফুল। তো এই মন্দিরগুলো দেখে তারপর যাবো এদিকে আবার এই যে এই জায়গাটা দেখে আমরা কিন্তু আবার চলে আসলাম এখন লোকনাথ বাবার আশ্রমে। তো এদিকে আমার মা তো আবার লোকনাথ ঠাকুরের ভক্ত, তো মাকে আবার লোকনাথ আশ্রমে নিয়ে আসলাম। এদিকে মোমবাতি ধূপকাঠি ঠাকুরের জন্য একটু তাল মিশ্রি এগুলোও কিনে আনলাম। তো এদিকে এখন ঠাকুরকে ওই যে ইয়েটা দিয়ে দেবো, পুজোটা দিয়ে দেবো। তো এখন এদিকে ঠাকুর দেখছি পুরোহিত নেই, তো এমনিতে দিয়ে যাবো। আর মোম ধূপকাঠিগুলো একটু জ্বালিয়ে দেবো। ভোগটা পরে না হয় পুরোহিত মশাই যখন সন্ধ্যা পুজোটা দেবে তখন না হয় প্রসাদটা দিয়ে দেবে ভোগের মধ্যে। তো এদিকে দেখো এখন মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নেবো। আর ওই যে মার এদিকে শরীরটা নাকি অসুস্থ করছে, মানে ভালো লাগছে না, মানে শরীর দুর্বল, তো গাড়ি জার্নি করলে বা একটু হাঁটলেই মার নাকি মানে শরীরটা একদম খারাপ লাগে।
তো এসেই বলছে এখন বাড়িতে চলে যাব। আর ওই যে মানে ভেবেছিলাম বাদ বাকি আশ্রমগুলো দেখবো, নকুল ঠাকুর আশ্রম, রাম ঠাকুর, আরও বাদ বাকি আশ্রম আছে ওগুলো দেখবো, তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে একটু ঘুরিয়ে আনবো। তো সে তো আর হলো না, এবারে বাড়ি চলে যেতে লাগবে মার শরীরটা অসুস্থ হতে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।